বাবু সরকারের এক ছোট ভাই ছিল, নাম তার বেল্লাল সরকার। যদিও এলাকার জমি জমা সবকিছু বাবু সরকারই দেখাশোনা করতেন, বছর শেষে বেল্লাল সরকার তার অংশ নিয়ে যেতেন। বাবু সরকার তার প্রথম স্ত্রীর কাছে কোনো সন্তান না পাওয়ায় তাকে তালাক দেন। তারপর আরেকটি বিয়ে করেন। বাবু সরকারের বাড়িতে ছিল 2 ঘর, একটি রান্নাঘর, একটি গোয়াল ঘর এবং একটি হাঁস মুরগি পালন করার ঘর, অর্থাৎ খামার বা খোয়ার। রাতের বেলায় তিনি নিজের জমির পাশাপাশি অন্য মানুষের জমিতে পানি দিতেন শ্যালো মেশিন দিয়ে। শ্যালো মেশিনের ঘরটিও বাড়ির পাশেই ছিল এবং তা বাড়ি থেকে স্পষ্ট দেখা যেত। বাবু সরকারের বেশিরভাগ রাত কাটত এই শ্যালো ঘরে। একদিন বাবু সরকার রোজকার মতো শ্যালো ঘরে যান কাজের জন্য। পরদিন সকালে বাড়ি ফিরে তার স্ত্রী জানায় খোয়ার থেকে 2টি হাঁস নেই। তিনি রেগে গিয়ে বললেন, ভালো করে দরজা দিতে পারো না? হয়তো শেয়াল নিয়ে গেছে। চর এলাকায় শেয়ালের উপদ্রব তো অনেক। এইভাবে প্রায় প্রতিদিন হাঁস মুরগি হারাতে থাকলো। একদিন সকালবেলা দেখা গেল তার গোয়াল ঘর থেকে একটি ছাগল নেই। এবার তিনি বেশ রেগে তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করতে লাগলেন আর বলতে লাগলেন, কি করিস বাড়িতে? গোয়ালের দরজা ভালো করে দিবি না তুই? আজ দরজা লাগাবো আমি, দেখি শেয়াল কিভাবে নিয়ে যায়। তিনি সন্ধ্যার পর ভালো করে দরজা লাগিয়ে রাতের খাবার খেয়ে শ্যালো ঘরে গিয়ে কাজ করতে শুরু করলেন। পরদিন দেখা গেল তার আরও একটি বড় খাসি নেই। এবার তিনি চূড়ান্ত রেগে গেলেন। ভাবলেন, এটা নিশ্চয়ই এলাকার কোনো ছিচকে চোরের কাজ। তিনি এলাকার নাম করা 2 চোরকে ধরে গাছের সাথে বেঁধে পেটাতে লাগলেন আর বলতে লাগলেন, তোদের এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করিস? গ্রামের লোক অনেক জমা হয়েছে, কি হয়েছে তাই দেখতে। কিন্তু এই 2 লোক দুজনের একই কথা, আমি চুরি করি নাই, আমি কাল বাড়িতেই ছিলাম। এক পর্যায়ে গ্রামের কিছু মানুষ এসে বাবু সরকারকে থামায়। গ্রামের লোকজন বলেন, আচ্ছা, এরা যে চুরি করেছে সেটা কি আপনি দেখেছেন? বাবু সরকার বললেন, দেখলে কি করতাম? আমাদের এলাকায় এরা 2 জন ছাড়া আর কে চুরি করবে বলুন তো? তখন গ্রামের লোক বলেন, আপনি দেখেন নাই, তাহলে এভাবে মারছেন কেন? আপনি একজন মাতবর মানুষ। যদি এরা চুরি করত তাহলে শুধু একটা ছাগল কেন চুরি করবে? করলে তো পুরো গোয়াল ঘরে তুলে নিয়ে যেত, তাই না? অনেক বোঝানোর পর গ্রামবাসী লোক দুটোকে ছাড়িয়ে নেয়। এরপর বাবুই মিয়া সিদ্ধান্ত নেন এবার থেকে রাতের বেলা তিনি বাড়িতে থাকবেন। 2-3 দিন কিছুই হয় না। রাত জেগে পাহারা দেওয়ার পরও যখন কোনো কিছু ধরা পড়ে না, তখন তিনি ভাবেন হয়তো শেয়াল নিয়ে গিয়েছে, এখন আর আসবে না। এরপর একদিন তিনি আবার মেশিন ঘরে থাকতে যান। পরদিন সকালে দেখেন এবার তার আরও একটি ছাগল নেই। এইবার তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে করেছে তাকে ধরতেই হবে। তিনি ঠিক করেন মেশিন ঘর থেকেই পাহারা দেবেন। প্রথম রাতে তিনি মেশিন ঘরের খড়ির বেড়া একটু ফাঁক করে চারিদিক নজর রাখলেন। এভাবে রাত কেটে যায়, কিন্তু কিছুই ঘটে না। দ্বিতীয় রাতেও সেই একই অবস্থা। তৃতীয় রাতে তিনি ওই বেড়ার ফাঁক দিয়ে চোখ রেখে বসে থাকেন। চাঁদনি রাত, আশেপাশে তেমন কোনো বড় গাছ না থাকায় বাড়ি ও গোয়াল ঘর স্পষ্ট দেখা যাচ্ছে। তার বাড়ির রান্নাঘরের পেছনে ছিল একটা নারকেল গাছ। তিনি লক্ষ্য করলেন নারকেল গাছ থেকে কি যেন একটা মানুষের মতো উল্টোভাবে নেমে আসছে। তারপর আস্তে আস্তে তার খোয়ারের দিকে যেতে থাকে। খোয়ার, তারপর দরজা। খোয়ার ঘরের দরজার পাশে দাঁড়ায়। এবার তিনি বুঝে যান ব্যাপার তাহলে এটা। এবারে তো গেছো জিন, আমার হাঁস মুরগি খায়, দাঁড়া, আজকে মজা দেখাচ্ছি। তিনি মেশিন ঘরের বিছানার নিচ থেকে 2 হাত লম্বা একটা রড বের করেন। শব্দ না করে তিনি বাড়ির উঠোনে প্রবেশ করেন। দেখতে পেলেন একটি চিকন শরীরের প্রাণী। পা শরীরের তুলনায় অনেক সরু, মানুষের মতো দেহ, কিন্তু পায়ের পাতা অস্বাভাবিক বড়। জিনটা বাবুই সরকারের সামনে বসে আস্তে আস্তে খোঁয়া
ঘরের মুখ থেকে কাঠ ও পাথর সরাচ্ছে। বাবুই মিয়া এতদিনের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। হাতের রড দিয়ে জিনটির কোমরে জোরে একটা বাড়ি মারলেন। জিনটি চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল আর মুখ ফিরিয়ে বাবুই সরকারের দিকে তাকালো। বাবুই দেখলেন তার মুখ শেয়ালের মতো। রাগে অন্ধ বাবুই সরকার তখনও থামলেন না। জিনটিকে বেদম পেটাতে লাগলেন। এক পর্যায়ে জিনটি আবারও সেই নারকেল গাছের দিকে চলে গেল। এরপর তিনি মেশিন ঘরে না গিয়ে সরাসরি ঘুমিয়ে পড়লেন। পরের দিন এই ঘটনাটা তিনি তার স্ত্রীকে বললেন। এভাবে 3 দিন কেটে যায়। বাবুই স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। এক রাতে মেশিন ঘরে কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন মেশিন বন্ধ হয়ে গেছে। তেল ফুরোর কারণে তিনি তেল দিয়ে আবার মেশিন চালু করে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আসছিল না। মেশিনের শব্দের মধ্যেও তিনি বাইরে কিসের যেন দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছিলেন, যেন কেউ ঘরের চারপাশে ক্রমাগত দৌড়াচ্ছে। শব্দে মাটি কেঁপে উঠছিল। তিনি কান খাড়া করে শুনলেন, কিন্তু ভাবলেন মেশিনের শব্দের কারণেই মনে হয় হচ্ছে। পরের রাতে মুষলধারে বৃষ্টি হলে তিনি মেশিন বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবার সেই দৌড়ানোর শব্দ। তিনি চিৎকার শুনলেন, কি রে বাইরে? হঠাৎ দরজার সামনে শব্দ থেমে গেল। টিপটিপ বৃষ্টির মধ্যে তিনি কোনো প্রাণীর গোঙানির শব্দ শুনতে পেলেন। ঠিক যেমন রাগী কুকুর গর্জন করে, তিনি হেই হেই করে শব্দ করলেন, কিন্তু গোঙানি আরো জোরে উঠতে লাগলো। বাবুই তখন হ্যারিকেনের আলো জেলে হাতে একটা গাদার বেঞ্চ দিয়ে দরজা খুলতেই চমকে উঠলেন। সেই জিন দরজা থেকে 3 হাত দূরে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর চেহারা। কিছু বুঝে ওঠার আগেই জিনটি ঝাঁপিয়ে পড়ল বাবুইয়ের ওপর। হ্যারিকেন মাটিতে পড়ে গেল। শুরু হলো ধস্তাধস্তি। একসময় জিনটি নিস্তেজ হয়ে ছেড়ে দিল। বাবুই দৌড়ে বাড়ি চলে গেলেন। বৃষ্টি এত তীব্র ছিল যে টিনের ছাদে পড়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ঘুমিয়ে থাকায় তার ডাক শুনতে পাচ্ছিল না। হঠাৎ পেছনে গোঙানির শব্দ শুনে ফিরে তাকাতেই দেখলেন সেই জিনটি কুঁজো হয়ে পা ল্যাংচাতে ল্যাংচাতে তার দিকে আসছে। আজ হয় আমি মরব, নইলে ওই জিনটি মরবে। বাড়ির উঠোনে আবার শুরু হলো লড়াই। জিনটির নখের আঘাতে বাবুইয়ের শরীর ক্ষতবিক্ষত হলো। শেষ পর্যন্ত জিনটির দেহ আবারও নিস্তেজ হয়ে পড়ল, কারণ সে বাবুইয়ের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। সে ওই গাদার রেঞ্জ দিয়ে বারবার মাথায় আঘাত করছিল। বাবুই তখন রাগে কাঁপছিল। হঠাৎ অন্ধকারে রান্নাঘর থেকে চিকচিকে কান্নার শব্দ শুনতে পেল। নারকেল গাছের দিকে তাকাতেই দেখল 10 থেকে 12টি লাল আলো, যেন রক্ত চোখ। তিনি ভয় পেয়ে ভাবলেন এবার ঘরে ঢুকে যাওয়া ভালো হবে, নাহলে কখন কি হয়ে যায় বলা তো যায় না। তিনি আবার দরজায় জোরে জোরে করাঘাত করতে লাগলেন। অনেক জোরে দরজায় কড়া নাড়ার কারণে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং তিনি দরজা খুলে দেন। তিনি ঘরে প্রবেশ করে জামা কাপড় বদলে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে তিনি উঠোনে কয়েক জোড়া পায়ের হেঁটে বেড়ানোর শব্দ শুনতে পান। শব্দটা অল্প সময়ের জন্য ছিল। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে যখন ঘুম ভাঙে, তিনি কাল রাতের কথা মনে করে দৌড়ে উঠোনে যান। গিয়ে কিছুই দেখতে পান না। তিনি তার স্ত্রীকে ডাকেন এবং জিজ্ঞেস করেন, তুমি উঠোনে কিছু দেখেছ? কই না তো। তিনি আর কথা না বাড়িয়ে এলাকার এক ইমাম সাহেবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। হুজুরকে যদিও তিনি সবটা বলতে চাননি, কারণ তিনি চোর ভেবে যে 2 জনকে পিটিয়েছিলেন এটা জানাজানি হলে পরে সমস্যা হতে পারে। হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে তিনি বাড়ি চলে আসেন। সেদিন থেকে শুরু হয় আরও বেশি সমস্যা। কিছুদিনের জন্য তিনি একজন লোক রেখেছিলেন তার মেশিনের কাজ করার জন্য। তিনি বাসাতেই ছিলেন। প্রথম রাতে তার ঘুম ভাঙে উঠোনে কারো হেঁটে বেড়ানোর শব্দে। মনে হয় ঘরের বাইরে 5-6 জন লোক ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তিনি বাইরে বের হওয়ার সাহস পান না। এভাবেই রাত কেটে যায়। পরের দিন রাতে তার স্ত্রীর চিৎকারে